শুনশান মরুভূমির বুক চিরে চলে যাওয়া প্রায় শুনশান এই রাস্তা দিয়ে একা একা বাইক চালিয়ে যাওয়ার যে মজা, যে থ্রিল, যে আনন্দ আমি পাচ্ছি সেটা আপনাদের ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না। নমস্কার, আমি সঞ্জু সুর আর আপনারা দেখছেন জাস্ট ট্রাভেল ভোড়াই। আমার ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলে রাজস্থান যে সফরনামা, আমার সোলো বাইক ট্রিপ, সেই সফরনামা সোনারকেল্লা 2.0 আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখতে থাকুন জাস্ট ট্রাভেল ভোড়াইয়ের এই দিনের এপিসোড। আজকের এই এপিসোডে আমি কোথায় চলেছি সেটা তো আপনারা থাম্বনেল দেখেই কিছুটা আন্দাজ করতে পেরেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি চলেছি ভারতের একেবারে পশ্চিম প্রান্তের আরও একটি ব্যাটেলফিল্ডে, যেখানে পাকিস্তানের আরও একটি মিস অ্যাডভেঞ্চার, বা যেটাকে আমি বলি পাকিস্তানি চুলকানি, তার সমুচিত জবাব দিয়েছিল ভারতীয় সেনা। এর ঠিক আগের এপিসোডে যেখানে তানত মাতা মন্দিরের অলৌকিক কাহিনীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়েছি, সেখানেও ভারত ও পাকিস্তানের মধ্যকার একটি আন্তর্জাতিক সীমান্ত বর্ডার আউটপোস্ট 609-এ আপনাদের নিয়ে গিয়েছিলাম। যারা এখনও সেটা দেখেননি, আমি বলবো আগের এপিসোডটাও একবার দেখে নিতে। আর যদি আমার এই সোনারকেল্লা 2.0 সিরিজের সঙ্গে রিলেট করতে চান, তাহলে আমার এই সিরিজের প্রথম এপিসোড থেকে পরপর একবার দেখে নিন। কলকাতা থেকে একা একা বাইক চালিয়ে এই মরুভূমির দেশে কিভাবে এলাম, কোন কোন জায়গায় ঘুরলাম, ভয়ঙ্কর ভুতুরে কেল্লা থেকে শুরু করে 4 হাত দূরে 4টে জঙ্গলি লেপার্ডকে দেখা, বা রৌনকপুরের অত্যাশ্চর্য জৈন টেম্পল, বা বাঙালিদের কাছে অল্প পরিচিত খুরি ডেজার্টে টেন্টের মধ্যে রাত্রিবাস, সব পেয়ে যাবেন আমার এই সোনারকেল্লা 2.0 সিরিজের আগের এপিসোডগুলোতে। এই যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি, এটা হলো NH-70 বা 70 নম্বর জাতীয় সড়ক। তানত মাতা মন্দির থেকে বেরিয়েই ডান দিকের সোজা এই রাস্তা ধরে 40 কিলোমিটার দূরেই হলো লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল। আর সোনারকেল্লা শহর জয়সলমীর থেকে এর দূরত্ব হলো প্রায় 111 কিলোমিটার। জয়সলমীর থেকে কন্ডাক্টেড ট্যুরে আপনারা একদিনেই লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল ও তানত মাতা মন্দির দর্শন করে নিতে পারেন। তবে কোনটা আগে যাবেন, কোনটা পরে যাবেন, সেটা কিন্তু আপনার সিদ্ধান্ত। অবশ্যই আমি বলবো জয়সলমীর থেকে বেরিয়ে প্রথমে তানত মাতা মন্দির, সেখানে পুজো দিন, এবং তারপর সেখান থেকে BOP 609 সেটা ঘুরে সোজা চলে আসুন লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়ালে। অর্থাৎ আমি যেভাবে ঘুরলাম এই দুটো জায়গা এই একটা দিনে, আমি সেটাই সাজেস্ট করব। শুনশান মরুভূমির বুক চিরে চলে যাওয়া প্রায় শুনশান এই রাস্তা দিয়ে
একা একা বাইক চালিয়ে যাওয়ার যে মজা, যে থ্রিল, যে আনন্দ আমি পাচ্ছি সেটা আপনাদের ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না। চলতে চলতেই এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম, নেমে পড়লাম সোজা মরুভূমিতে। কিছুটা হেঁটে মরুভূমির বেশ কিছুটা ভিতরে গিয়ে ফিল করতে চাইলাম মরুভূমি ঠিক কেমন হতে পারে। দূরে ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে তানত মাতা মন্দিরের দিকে যাচ্ছে। ওই রাস্তা দিয়েই আমি একটু আগে আসলাম। সামনে দেখুন, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু দিগন্ত বিস্তৃত বালুরাশি। ওই যে আমার সফরসঙ্গী গব্বর রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে। এই সুযোগে আরও একবার বলে নিই, গব্বর কিন্তু সত্যি অসাধারণ পারফর্ম করছে। একটু বেশি তেল খাওয়া ছাড়া গত প্রায় 10-12 দিন ধরে একবারের জন্য গব্বর আমাকে কোথাও সমস্যা ফেলেনি। অসাধারণ গব্বর, হ্যাটস অফ টু ইউ। চলুন তাহলে এগিয়ে যাই। সামনেই একটা সাইনেজ দেখা যাচ্ছে, মনে হচ্ছে লঙ্গেওয়ালা প্রায় পৌঁছে গিয়েছি। দেখি তো সাইনেজে কি লেখা আছে। দাঁড়ান একটু দাঁড়িয়ে পড়ি। এই তো লেখা আছে, ওয়েলকাম টু লঙ্গেওয়ালা, দ্য ল্যান্ড অফ ব্রেভ হার্টস। সত্যি দ্য ল্যান্ড অফ ব্রেভ হার্টস। স্যাম স্যান্ডিউন্স 113 কিলোমিটার, আর ওই যে বলছিলাম না জয়সলমীর, লেখা আছে কত 111 কিলোমিটার দূরে। আমি পৌঁছে গিয়েছি লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়ালে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ডান দিকে হাই মাস্টে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা, ভারতের ফ্ল্যাগ, ইন্ডিয়ান ফ্ল্যাগ, ওখানটাই হচ্ছে লঙ্গেওয়ালা বর্ডার। চলুন সামনে এগিয়ে যাই। সামনে এগিয়ে গিয়ে মনে হচ্ছে ঢোকার রাস্তাটা ওই সামনেই আছে। পৌঁছে গেলাম লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়ালে, দ্য ল্যান্ড অফ ব্রেভ হার্টস। চলুন এবার আপনাদেরকে ভেতরে ঘুরে দেখাই। The tricolor is flying high. Here we drew a line in blood across the desert, a line the enemy dare not cross. Jai Hind, Bharat Mata ki। লঙ্গেওয়ালা 1971, আর যে পাকিস্তানি চুলকুনির কথা বারবার করে আমি বলছিলাম, সেই পাকিস্তানি চুলকুনির আরও একটা নিদর্শন এই লঙ্গেওয়ালায় হয়েছিল 1971 ডিসেম্বরের কোনো এক শীতের দিন। 4, 5, 6, 7 এই 4টে ডিসেম্বরের 4 দিন পাকিস্তান তাদের প্রায় 3,500-4,000 সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ করেছিল ভারতের পশ্চিম প্রান্তের শেষ সীমানা, এবং যে সীমানায় বর্ডার গার্ড দিচ্ছিল বা সীমান্ত গার্ড দিচ্ছিলেন ভারতীয় সেনারা, সেখানে মাত্র 120 জন জওয়ান ছিলেন।
সেই 120 জন জওয়ান 3.5 থেকে 4,000 পাকিস্তানি সেনার বিরুদ্ধে লড়াই করেছিলেন ওই সময় 1971 সালে ডিসেম্বর মাসে। কিন্তু পাকিস্তানি চুলকুনির যে ওষুধ বারবার করে 1947 সালের পর থেকে ভারত দিয়ে আসছে, সেই যুদ্ধেও পাঞ্জাব রেজিমেন্টের মেজর কুলদীপ সিং চাঁদপুরি তার 120 জন সেনা বা জওয়ানকে নিয়ে ওই 3,500-4,000 পাকিস্তানি সেনার বিরুদ্ধে লড়াই করেন। মেজরের কাছে দুটো অপশান ছিল। এক, তার যে কমরেডরা ছিলেন, সাথীরা ছিলেন, তাদেরকে নিয়ে এই পোস্ট ছেড়ে পালিয়ে যাওয়া অথবা লড়াই করা। মেজর দ্বিতীয় অপশানটাকে চয়ন করেন এবং তারপর থেকে কিন্তু পাকিস্তানি সেনাকে ওই 3 থেকে 4 দিন টানা তারা লড়াই করে যান মেজর কুলদীপ সিং চাঁদপুরি এবং তার নেতৃত্বে 120 জন জওয়ান, যার ফলশ্রুতি পাকিস্তানকে এখান থেকে পালাতে হয়। হ্যাঁ, একটা জিনিস ঘটেছিল, সেটা হচ্ছে মেজর একটা হেল্প পেয়েছিলেন, সেই হেল্পটা ভারতীয় এয়ারফোর্সের। ফলে পাকিস্তান সেটাকে ধরতে পারেনি, বুঝতে পারেনি সম্ভবত যে ভারতীয় সেনা, ভারতীয় এয়ারফোর্স ভারতীয় সেনাকে সাহায্য করার জন্য এত তাড়াতাড়ি চলে আসবে। এবং তাদের এই গাফিলতি বলা যেতে পারে বা ভুল বোঝাটা থেকে তারা পর্যুদস্ত হয় এখানে অ্যাকচুয়ালি। এবং মেজর তিনি যেভাবে লড়াই করেছিলেন তার গাথা, বীর গাথা আছে এই লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়ালে। 1971-এর এই যুদ্ধে যেখানে পাকিস্তানি সেনা ছিল 3,500-4,000 আর ভারতীয় সেনা অন্তত এই পোস্টে ছিলেন মাত্র 20 জন, 120 জন মাফ করবেন, মেজর কুলদীপ সিং চাঁদপুরির নেতৃত্বে। সেই যুদ্ধে কি সুপ্রিম স্যাক্রিফাইস ভারতীয় সেনা দিয়েছিলেন তার একটা লেখাজোখা এখানে রয়েছে। ভারতের মাত্র 5 জন সৈনিক শহীদ হয়েছিলেন, সিপাহী জগৎ সিং, সিপাহী ভীষণ দাস, সিপাহী চরণ দাস, দফেদার হরবিন্দর সিং আর সাওয়ার অবতার সিং। মাত্র এই 5 জন শহীদ হয়েছিলেন। কিন্তু পাকিস্তানের কী ক্ষতি হয়েছিল দেখুন। পাকিস্তানের 179 জন সোলজার মারা গেছিলেন অথবা আহত হয়েছিলেন, 37টা ট্যাঙ্ক পাকিস্তানের ধ্বংস হয়েছিল এবং 138টি গাড়ি বা সমসজ্জা সজ্জিত গাড়ি, সেই গাড়ি ধ্বংস হয়েছিল বা ধ্বংস করেছিলেন পাঞ্জাব রেজিমেন্টের জওয়ানরা। বুঝতে পারছেন যে প্রায় 56 থেকে 57টা, প্রায় 56-57খানা ট্যাঙ্ক নিয়ে পাকিস্তানের যে ক্যাভেলারি ছিল তারা এসেছিলেন এখানে দখল করতে, ভারতের এই অংশটা দখল করবে বলে তারা এসে গেছিল। কিন্তু মেজর কুলদীপ সিং চাঁদপুরি তিনি এবং তার জওয়ানরা তাদেরকে শুধু রুখেই দেয়নি, তাদেরকে খতম করেছে এবং তার সঙ্গে সঙ্গে এই পাঞ্জাব রেজিমেন্ট পাকিস্তানের যে আর্টিলারি, সে আর্টিলারিকে ধ্বংস করেছিল। পাকিস্তান শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয় এখান থেকে। এই মুহূর্তে যে বাংকারটার সামনে আমি দাঁড়িয়ে আছি, এই বাংকারটাতে ছিলেন সিপাহী জগজিৎ সিং। তিনি সেই দিন এখানে তৈনাত ছিলেন, অর্থাৎ অন ডিউটি ছিলেন এবং টানা লড়াই করে তিনি তার মেশিনগান দিয়ে টানা পাকিস্তানি সেনার দিকে গোলাবারি করে চলেছিলেন। শেষমেশ যদিও জগজিৎ সিংকে শহীদ হতে হয়, কিন্তু জগজিৎ সিংয়ের এই যে বীর গাথা, যে কারণে তাকে মৃত্যু পরবর্তী বীর চক্র, অশোক চক্র সম্মানিত করে ভারতবর্ষ বা আমাদের দেশ। হ্যাঁ, এটা তো ঠিকই, এই ধরনের মানুষগুলোকে যারা দেশের জন্য জীবন দিয়ে দিয়েছে এমনভাবেই সম্মানিত করা উচিত। জগজিৎ সিং, আপনি আমার সালাম নেবেন। এটা হচ্ছে 106 mm রাইফেল, জিপের উপরে এগুলো রাখা হয়। এই রাইফেল নিয়ে ল্যান্স নায়ক মথুরা দাস তিনি সেদিন লড়াই করেছিলেন এবং পাকিস্তানি সেনাকে ঠিক এখান থেকেই বা এর আশেপাশে কোনো এলাকা থেকে, এখানে এখন এটাকে স্ট্যান্ড করা হয়েছে, কিন্তু এই যুদ্ধক্ষেত্র থেকেই তিনি লড়াই করে সেই পাকিস্তানি সেনাদের দূর ভাগিয়েছিলেন। মেজর ল্যান্স নায়ক, না সরি মাফ করবেন, ল্যান্স নায়ক মথুরা দাস। ধ্বংস হয়ে যাওয়া পাকিস্তানি ট্যাঙ্ক, পাকিস্তানি ট্যাঙ্কটা কতদূর পৌঁছে গিয়েছিল তার নমুনা সেটা হচ্ছে সামনে
এই যে জায়গাটা, সেখান থেকে জাস্ট কয়েকশো মিটার হবে খুব বেশি হলে, এত কাছে কিন্তু পাকিস্তানি ট্যাঙ্কটা পৌঁছে গিয়েছিল। এবং তারপরে যদি এখানে একটা ধ্বংসাবশেষে পরিণত হয়, ভারতীয় সেনা জওয়ানদের যে লড়াই, যে বোমাবাড়ি, যে মেশিন গান দিয়ে তারা লড়াই করেছিলেন, বা একটু আগে যে 106 রাইফেল গান দেখালাম, সেই সব দিয়ে তারা লড়াই করেছিলেন। এবং এই পাকিস্তানি ট্যাঙ্কগুলোকে এইসব জায়গাতেও ধ্বংস করে দেওয়া হয়। 20 ল্যান্সারের সুবেদার অবতার সিং, তিনি সেদিন অর্থাৎ ওই ডিসেম্বরের লড়াইতে তিনি একজন ট্যাঙ্ক গানার। তিনি তার ট্যাঙ্ক নিয়ে একেবারে পাকিস্তানি ট্যাঙ্কের সামনে পৌঁছে যান এবং পাকিস্তানের 2 থেকে 3টি ট্যাঙ্ক ধ্বংস করেন। যদিও পাকিস্তানি ট্যাঙ্কের আক্রমণে তার ট্যাঙ্কও ক্ষতিগ্রস্ত হয়, এবং সেই সময় লড়াইতে যেহেতু তার ট্যাঙ্কও ক্ষতিগ্রস্ত হয়ে গেছিলো, তিনিও মারাত্মকভাবে আহত হন। সুবেদার অবতার সিং, 20 ল্যান্সার্স। দফেদার হরবীর সিং, তিনিও 20 ল্যান্সার্সের একজন কমান্ডার ছিলেন। তিনি মূলত ট্যাঙ্ক যে রেজিমেন্ট, সেই রেজিমেন্টকে কমান্ড করতেন। তার ট্যাঙ্কও কিন্তু সেই দিনের আক্রমণে, যখন তিনি একেবারে যুদ্ধক্ষেত্রের মধ্যে পৌঁছে যান তার নিজের ট্যাঙ্ক নিয়ে, সেখানে গিয়ে শত্রু সেনার ট্যাঙ্কের সঙ্গে সরাসরি মুঠভেড়ে তার ট্যাঙ্ক আহত হয়, তার ট্যাঙ্ক ধ্বংস হয়, এবং এই দফেদার হরবীর সিং তিনিও আহত হন, পরবর্তীকালে মারা যান। তাকেও মরণোপরান্ত বা মৃত্যু পরবর্তী বীর চক্র সম্মানিত করা হয়েছে। মৃত্যু পরবর্তী সেনা মেডেলে সম্মানিত সিপাহী বিশান দাস। 4 ডিসেম্বর রাত্রির বেলায় যখন এইখানে খবর আসে যে পাকিস্তান আক্রমণ করতে পারে লঙ্গেওয়ালা বর্ডার, তখন সিপাহী বিশান দাসের একটা ডিউটি পড়ে। সেটা কি না, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বসাতে হবে। সিপাহী বিশান দাস সামনের দিকে অর্থাৎ পাকিস্তানের বর্ডারের দিকে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বসানোর জন্য ছুটে যান ওই রাত্রিবেলাতে। তিনি যখন এই কাজ করতে করতে পাকিস্তানি সেনার আক্রমণে তিনি আহত হন এবং শহীদ হন। সিপাহী বিশান দাসকে গ্যালেন্টারি সেনা মেডেলে ভূষিত করা হয়েছে, যদিও সেটা মৃত্যু পরবর্তী। সিপাহী চরণ দাস, তিনিও ছিলেন সেদিন এই লড়াইতে, এবং তারও দায়িত্ব পড়ে বিশান দাসের মতোই অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বসানোর জন্য। ঠিক একই কাজ করতে গিয়ে সিপাহী চরণ দাসও শহীদ হয়ে যান। ভারতের অমর শহীদ যারা 1971-এর সেই যুদ্ধে এই লঙ্গেওয়ালা থেকে ভারতকে বাঁচাবার জন্য লড়াই করেছিলেন এবং যারা প্রাণ দিয়েছিলেন, তাদের সকলকে আমি জাস্ট ট্রাভেল ভোড়াইয়ের পক্ষ থেকে জয় হিন্দ। আমি আমার এই লঙ্গেওয়ালা এপিসোডটা এখানেই এইরকম একটা জায়গা থেকে শেষ করছি। আমি জানি না আপনাদের সামনে আমি কতটা তথ্য তুলে ধরতে পারলাম বা কতটা ছবি দেখাতে পারলাম, যদিও এখনও ভেঙে যাওয়া ট্যাঙ্ক বা গাড়ি খুব একটা আর বেশি নেই, কিন্তু আমি চেষ্টা করলাম যেগুলো আছে সেগুলো সব আপনাদের সামনে তুলে ধরার। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন নিজের বন্ধুবান্ধবের মধ্যে। আমি একেবারে ভারতের পশ্চিম প্রান্তের শেষ যে বর্ডার পোস্ট, সেখান থেকে বিদায় নিচ্ছি। তাহলে সবাই ভালো থাকবেন, আর অবশ্যই ভুলে যাবেন না আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। জাস্ট ট্রাভেল ভোড়াই এই চ্যানেলটি প্লিজ একটু সাবস্ক্রাইব করুন। আমার রাজস্থান যে বাইক ট্রিপ, সোলো বাইক ট্রিপ, সেটা চলছে। পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন।